তো দীর্ঘ 15 ঘন্টার বিমান যাত্রার পরে এসে পৌঁছে গেলাম নিউ ইয়র্ক শহরে। ওয়েলকাম ইউ টু নিউ ইয়র্ক সিটি, ইউএসএ। আমার সিট নাম্বার 55A। পিলো আছে এখানে, প্লাস হলো ব্ল্যাঙ্কেট আছে, এখানে ব্রেড আছে, এদিকে একটা সাইড ডিশ সুইট কিছু আছে। তো এখান থেকে দুটো পিরামিড দেখা যাচ্ছে, আমি জানি না ওই যে এখান থেকে নিউ ইয়র্ক যাচ্ছে, পুরো আটলান্টিক ওশানটা ক্রস করছে। তো বাইরে বেরিয়েছি, বাইরে বেশ হাওয়া দিচ্ছে, টান টান ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা। ট্যাক্সি নিতে গেলে এখানে ট্যাক্সি এক্সিট আছে, এখানে ট্যাক্সি নিয়ে এখান থেকে যেতে হয় বুক করে। নিউ ইয়র্কের মেট্রো খুব কনফিউজিং মেট্রো, এবং পুরো গুলিয়ে ফেলেছি আমি লাইনটা। যেখানে সবাই আসতে চায়, এত চেষ্টা করে, তারপরেও তারা পৌঁছাতে পারে না, এবং তাদের স্বপ্ন পূরণ করতে আমি চলে এসেছি নিউ ইয়র্ক শহরে। নমস্কার বন্ধুরা, এক নতুন দিনে নতুন ব্লগে আজকে আবার শুরু হতে চলেছে নতুন করে ওয়ার্ল্ড ট্যুর। আমি করতে চলেছি নর্থ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা আর সাউথ আমেরিকা একসাথে। এটা হলো লংগেস্ট ওয়ার্ল্ড ট্যুর, যেটা হলো নর্থ আমেরিকা থেকে একদম স্ট্রেট সেন্ট্রাল আমেরিকা হয়ে আমি সাউথ আমেরিকা অবধি পৌঁছাবো, এবং সাউথ আমেরিকা থেকে আবার নর্থ আমেরিকা হয়ে আমি ব্যাক করব। তো আজকে আমি যাচ্ছি কলকাতা থেকে নিউ ইয়র্ক। ফার্স্ট ফ্লাইট আছে হলো কলকাতা থেকে আবুধাবি, আবুধাবি থেকে নিউ ইয়র্ক যাবে। এবং এই ফ্লাইটটা আমার অনেকবার রিশিডিউল হয়েছে, কারণ এখন যেহেতু ওয়ার্ল্ড ওয়ার চলছে, যেটা হলো ওয়ার্ল্ড ওয়ার 3 বলে এখন, মানে কোনো রকম শুরু হয়েছে যেটা, তার জন্য অনেক সমস্যা হয়েছে, ফ্লাইট অনেক ডিলে হয়েছে। এবং 28 ফেব্রুয়ারিতে এই প্রথম অ্যাটাকটা হয়, এবং তারপর থেকে 6 মার্চ অবধি অনেক কটা ফ্লাইট রিশিডিউল হয়ে যায়। আজকে হলো 17 তারিখ, আমার যাওয়ার কথা ছিল 19 তারিখ, মানে 18-19 তারিখ, কিন্তু আমার ফ্লাইটটা রিশিডিউল হয় অটোমেটিক্যালি। এবং অনেক রিকোয়েস্ট করে আমি এতিহাদের থ্রু দিয়ে, আমি আছি এতিহাদ এয়ারলাইন, এতিহাদের থ্রু দিয়ে আমি আবার রিশিডিউল করি, এবং সেটাকে আমি 2 দিন এগিয়ে নিই। তো অবশ্যই বলবো, আমার পরপর ফ্লাইট ছিল অনেক কটা, যখনই ফ্লাইট কাটবেন রিশিডিউল অনেক রকমভাবে হতে পারে, তো হাতের টাইম রেখে ফ্লাইট কাটবেন। এখন আমি আছি কলকাতা এয়ারপোর্টে, এবং আমার নেক্সট ফ্লাইট আছে হলো সকাল 4টের সময়, যেটা যাবে আবুধাবি। আবুধাবি যেতে লাগবে 4 ঘন্টা 55 মিনিট। সেখানে 1 ঘন্টা 40 মিনিটের লে ওভার টাইম, খুবই কম। সেখানে ইমিগ্রেশন হবে ইউএসের জন্য। চলুন ওয়েলকাম করি আমার এই ওয়ার্ল্ড ট্যুরে, বাংলা ওয়ার্ল্ড ট্যুর। বাংলা ল্যাঙ্গুয়েজও হবে এটা, 3টে ল্যাঙ্গুয়েজ হবে, বেঙ্গলি, ইংলিশ এবং স্প্যানিশ। মাঝে মাঝে স্প্যানিশও আপনাদের শেখাবো। আমি নিজে স্প্যানিশ শিখেছি প্রায় হলো 1 মাস ধরে, নিজে লার্নিং স্প্যানিশ করে শিখেছি, তো আপনাদের সেটাও শেখাবো। তো চলুন শুরু করা যাক। এখানে হলো দেখুন এতিহাদের এখানে বোর্ডিং পাস এখান থেকে নিয়েছি, এখানে ব্যাগ ড্রপ করেছি, এবং এটা আমার একটা ব্যাগ, 2টো ব্যাগ আমি নিচ্ছি, এখানে একটা ব্যাগ এবং ওখানে একটা ব্যাগ। তো ঘুরিয়া.com প্রেজেন্টস ওয়ার্ল্ড ট্যুর নর্থ আমেরিকা, সেন্ট্রাল আমেরিকা, সাউথ আমেরিকা শুরু হতে চলেছে। তো এখানে একবার কী কী ফ্লাইট আছে দেখুন, ব্যাংকক আছে, সিঙ্গাপুর আছে, আবার ব্যাংকক, আবুধাবি, পারো, কাঠমান্ডু, দুবাই, এবং আমি যাচ্ছি এটা এতিহাদের 4টের সময় ফ্লাইট, 3:25, EY0221 আবুধাবি। আমি একটা জিনিস বুঝি না, কলকাতা এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এত সুন্দর এয়ারপোর্ট, কিন্তু এত মেরে আলো কেন থাকে, এত কম আলো কেন থাকে? সবসময় দেখেছি এতগুলো এয়ারপোর্টে গেছি, এত কম আলো, খুব কম এয়ারপোর্টে দেখেছি, এবং এই আলোটা খুবই ডিপ্রেসিং আমার মনে হয়। আমি বাকিদের রিভিউ শুনেছি, তো কলকাতা এয়ারপোর্টের এই আলোগুলো চেঞ্জ করা খুব দরকার। যদি আমি ম্যাপের কথা বলি, এখন ইন্ডিয়া থেকে ইউএস হলো প্রায় 12,000 কিলোমিটার দূরে, এবং 12,000 কিলোমিটার দূরে মানে হলো ইন্ডিয়া আছে হলো 5:30 GMT, এবং ইউএস আছে হলো -4 GMT, এবং সামার টাইম ডে টাইম সেভার যেটা চলে, যেটা হলো এপ্রিল থেকে শুরু হয়ে যাবে, সেটা হলো তখন -5-এ চলে যায়, এবং -4-এ আছে এখন। তো গেট খুলে গেছে একদম টাইমের আগেই। গ্রুপ ওয়াইজ ভাগ করা হয়েছে, গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4। আমার গ্রুপ 4 ওয়েট করছি। বাহ, ওকে। তো ঢুকে গেছি ফ্লাইটের ভেতরে, শুরুতে একদম বিজনেস ক্লাস, তারপরে তো এগুলো বিজনেস ক্লাসের সিট, এগুলো পরপর আছে এখানে। তারপরে শুরু হচ্ছে ওইদিকে ইকোনমি ক্লাস, এবং আমেরিকার ফ্লাইটটা পুরো আলাদা, অন্যরকম, সেটাও আপনাদের দেখাবো। আর এদিকটা এরকম, এরপর দেখুন 2 দিকে সিট, একটা করে সিট, এখানে সামনে টিভি আছে। وعلى ترحيبكم على متن هذه الرحلة. Cabin crew or guests on board. একদম পুরো ফ্লাইটটা ফাঁকা দেখতে পাচ্ছি, পেছনেও দেখুন পুরো ফাঁকা, একদম পরপর সিট, একদম এখানে কোনো কেউ নেই, পুরো ফ্লাইট ফাঁকা। তো বসে পড়েছি সিটে। এটা হলো এমার্জেন্সি এক্সিট, কিন্তু এটা রিক্লাইনিং আছে। এমার্জেন্সি এক্সিট ম্যাক্সিমাম রিক্লাইনিং থাকে না, কিন্তু এটা সেকেন্ড ফেজে পরপর রো হয়, সেকেন্ড রোতে রিক্লাইনিং থাকে। আরেকটা দেখাই এখানে সিটগুলো কীরকম এবং কী এখানে ফিচার্স দিচ্ছে। তারপর দেখুন প্রত্যেক কটা টিভি আছে, মানে ডিসপ্লে আছে, এবং এগুলো টাচ স্ক্রিন। এগুলো যখন ফ্লাইট শুরু হবে, এখনও চলছে, ফ্লাইট শুরু হলে আরও দেখা যাবে, এবং ক্যামেরা থাকে নিচেও দেখা যাবে, সব দেখাবো আপনাদের। এখানে ট্রে আছে দেখতে পাচ্ছি, এবং ফুড দেবে।
তো মিল আছে। আর এখানে দেখুন বালিশ দিয়েছে, এখানে বালিশ আছে, প্লাস এখানে চাদর আছে, মানে ব্ল্যাঙ্কেট বলতে পারেন, সব কটাতেই তাই। এবং আমার পাশে পুরো ফাঁকা, তো এখানে শুয়ে যেতে পারবো। 5.5 ঘন্টার ফ্লাইট, অনেকটাই বড়। এবং তারপরেরটা থাকবে হলো 16 ঘন্টার প্রায়। প্লাস এখানে হেডফোন দিয়েছে, একবার দেখুন। এই হেডফোন এখানে প্লাগ ইন করতে হবে, কানেক্ট করতে হবে অক্সের সাথে। এবং এখানে কী কী আছে দেখুন, এখানে কল ক্রিউ এখানে রাখা হবে, ফ্লাইট এটা আপাতত এখনও খোলেনি, এটা আরেকটা। আর এগুলো এখন এখানে লাইট জ্বলে গেল, আচ্ছা এটা লাইটের, ওকে। তো লাইটটা অফ করে দিই। আর এখানে সেটিংসের মধ্যে ভলিউম আছে, ভলিউম প্যানেল, ব্রাইটনেস সব। ডাচ আছে, এখানে ফ্রান্সিস আছে, ওকে, চাইনিজ আছে, ইংলিশ আছে, ওকে। অ্যানাউন্সমেন্ট হচ্ছে, ওকে। তো চলো কিছুক্ষণে টেক অফ করবে এবার। এসে গেছে, একবার দেখুন। এখানে সবাইকে খাবার দিয়েছে, এরকমভাবে ট্রেতে করে খাবার দিচ্ছে, আমাকে খাবার দিয়ে দিয়েছে। তো এটা ননভেজ মিল আছে আমার। এখানে অরেঞ্জ জুস দিয়েছে তার সাথে, এবং কফিও আছে, চাও আছে। এবং এখানে দেখুন, এখানে কোথায় পৌঁছেছে এখনও পর্যন্ত দেখাচ্ছে, দেখুন মধ্যপ্রদেশ হয়ে যাচ্ছে এখন, ওটা এখনও যায়নি মধ্যপ্রদেশ হয়ে। এটাকে আপনি স্পিনও করতে পারেন দেখতে দেখতে, এখানে অনেক কিছু আছে। তো চলুন এটা দেখতে দেখতে আপনাদের দেখাই এখন কি কি আছে এখানে খাবারে। এখানে একটা ব্রেড টাইপের দিয়েছে, জল দিয়েছে, এখানে এটা কি দিয়েছে দেখতে হবে, এটা দই বা মিষ্টি কিছু। এখানে ফল দিয়েছে, এখানে আছে দেখতে পাচ্ছি, ওকে, ননভেজ মিল, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। আপনি যদি ফ্লাইট কাটতে চান লোয়েস্ট ফেয়ারে, যে কীভাবে লোয়েস্ট ফেয়ারে ফ্লাইট কাটতে হয়, কী কী টেকনিকে কাটতে হয়, কীরকমভাবে আপনি কাটতে পারেন, কম দামে ফ্লাইট অ্যাভেল করতে পারেন, এবং যেই ফ্লাইটগুলোর দাম আপনি 60,000 70,000 সেটা আপনি 40,000 35,000 কী করে অ্যাভেল করতে পারেন জানার জন্য www.courier.com-এ যান, ভিজিট করুন, কনসালটেন্সি নিন, কীভাবে করতে পারেন। একদম পুরো দেখা যাচ্ছে, একবার দেখুন, ইন্ডিয়ান কোস্ট লাইন এখানে শেষ হচ্ছে এদিকে, আর এখানে জল শুরু হচ্ছে, এই জায়গাটা পুরো বোঝা যাচ্ছে একদম। তো এখন ইন্ডিয়ার টাইম অনুযায়ী 8:50 বাজে, কিছুক্ষণের মধ্যে আবুধাবি ল্যান্ড করব। 6 মিনিট বাকি ল্যান্ড করতে, অলমোস্ট ডিসেন্ট করে গেছে। একবার দেখুন, একদম এখানে আবুধাবির আগে শুধু ধুধু মরুভূমি, এখানে দেখতে পাচ্ছি মরুভূমি, আস্তে আস্তে শহর শুরু হচ্ছে। লাইক 5 মিনিটের মধ্যে আবুধাবি ল্যান্ড করবে, একবার দেখুন। এখন এস্টিমেটেড অ্যারাইভেল টাইম আবুধাবির দেখাচ্ছে এটা 7:25। আবুধাবি আর ইন্ডিয়ার মানে হলো ইউএই আর ইন্ডিয়ার মধ্যে 1.5 ঘন্টার ডিফারেন্স, মানে এটা যদি 5:30 হয়, ওটা আছে হলো 4 মানে 4। চলো আবুধাবি এয়ারপোর্টের সিচুয়েশান বলি, স্টেটাস বলি, কী সিন সেটা বলা যাক। চলো, এখনও পর্যন্ত আমি যেটা দেখতে পাচ্ছি 6 মার্চ অবধি বন্ধ ছিল, তারপর আবুধাবি এয়ারপোর্ট এখন অপারেশনাল আছে। 6 মার্চ মানে 28 ফেব্রুয়ারি থেকে 6 মার্চ অবধি যে কটা ফ্লাইট ছিল রিশিডিউল করে একদম এই ডেটগুলো ঢুকিয়েছে, যার জন্য এই ফ্লাইটগুলো ডিস্টার্ব কন্ডিশনে আছে। তো সেটা 19 মার্চ অবধি থাকবে এবং প্রত্যেক কটা আপডেট দিতে থাকছে। আমি যখন এই ব্লগটা আপলোড করবো ততদিনে টাইম চলে যাবে, ডেট চলে যাবে। তো জাস্ট বলছি আবুধাবি এয়ারপোর্ট এখন অপারেশনাল আছে, দুবাইও এখন অপারেশনাল আছে, মিডল ইস্টে আপাতত স্টেবল আছে, কিন্তু লেটস সি কী হয়। চলো, ইমিগ্রেশন আছে এখানে, সামনে দেখি রিপ্রেজেন্টেটিভ কোথায় দাঁড়িয়ে আছে। একবার দেখুন, সামনে রিপ্রেজেন্টেটিভ দাঁড়িয়ে আছে, এটাই আমাকে নিয়ে যাবে। ওইদিকে দেখুন যাচ্ছে নিউ ইয়র্কের জন্য, ফলো করতে হবে ওকে, ওনাকে ফলো করতে হবে। এখানে আপনি হুইল চেয়ারের সুবিধাও আছে সবকটা এয়ারপোর্টে, আপনি চাইলে আগে থাকতে এয়ার টিকিটে বলে রাখবেন নিউ ইয়র্ক কানেক্টিং ফ্লাইট, দ্যাটস ইট। ওকে ওকে ওকে, চলো। তো কলকাতা থেকে আবুধাবির প্রচুর ফ্লাইট আছে, কিন্তু আবুধাবি থেকে নিউ ইয়র্ক প্রত্যেক দিন শিডিউল্ড
একটা করে ফ্লাইট থাকে বা দুটো করে, এখন ডিস্টার্ব কন্ডিশন বলে একটা করে ফ্লাইট থাকে 9:40 সকাল আবুধাবি থেকে। এখন 7:40 বাজে, 2 ঘন্টা টাইম আছে। এই ফ্লাইটটা যদি লেট করতো, সাপোজ লেট করছে বা কিছু করছে, তাই জন্য এরা খুব টাইমে চলে। যদি লেট করে তাহলে আজকে আর কোনো ফ্লাইট নেই নিউ ইয়র্কের জন্য, নেক্সট ডে, কিন্তু নেক্সট ডেও ফুল। তো বেশ টাইম মেনটেন করছে এবং টাইম দেখেই এরা এরকমভাবে শিডিউল বানায়। আর এটা হলো এয়ারপোর্টটা, অনেকবার দেখিয়েছি, বারবার একই রকম পুরো এয়ারপোর্ট। ওকে, তো সিকিউরিটি চেকিং সব হয়ে গেছে। এটা হলো আবুধাবি এয়ারপোর্ট, একবার দেখুন। নিউ ইয়র্কের জন্য এদিকে আমাদের তাড়াহুড়ো করে বলছে। নটা 15, 9:40 আমার ফ্লাইট। আমি দাঁড়িয়ে আছি লাইনে, ফ্লাইটে উঠবো। একবার দেখুন, এটা হলো ফ্লাইটের লাইন। পুরো এয়ারপোর্টে আমাকে কোথাও, লাস্ট ভিডিওটা দেখলেন আমাকে না করলে ভিডিও তুলতে, তারপর থেকে পুরো এয়ারপোর্টে কোথাও তুলতে দিচ্ছে না। তো আমি ফ্লাইটে উঠে আপনাদের পুরো কথা বলবো। এবং এই যেহেতু ইসরায়েলের ওয়ার চলছে, ইরান, তো তাই জন্য এখানে প্রচুর রেস্ট্রিকশন। একবার দেখুন, ফ্লাইটে উঠছি আর এটা হলো এয়ারপোর্টটা। তো ইউএসের ইমিগ্রেশনের ব্যাপারে বলি, ইমিগ্রেশন আমার খুবই স্মুথ ছিল। জাস্ট ইউএস ভিসা চাইলো, দেখলো, ছেড়ে দিল। ইউএসএ যেতে সমস্যা না, নেক্সট কান্ট্রিগুলো যেগুলো যাবো সেগুলোতে মেইনলি প্রবলেম হতে পারে আমার, কারণ ইন্ডিয়ান পাসপোর্ট হোল্ডারের জন্য প্রবলেমেটিক হয় কান্ট্রিগুলো। তো আমার সিট নাম্বার 55-এ ঢুকে গেছি ফ্লাইটে। একবার দেখুন, লাস্ট টাইম এই ফ্লাইটটাই ছিল কিন্তু ডবল ডেকার কাইন্ড অফ ছিল, কারণ হলো দুটো ছিল। এটা একটু অন্যরকম ফ্লাইট। একবার দেখুন, এইদিকে তিনটে, এদিকে তিনটে, এদিকে তিনটে রো আছে। খুব সুন্দর বড় ফ্লাইট। এই ফ্লাইটগুলো বেসিক্যালি হলো 16,000 কিলোমিটার অবধি রান করতে পারে, বড় ট্যাঙ্ক এগুলোর, এবং স্পিডও বেশি। এবং এইগুলো হলো মানে নর্মাল ফ্লাইটের থেকেও বড় সাইজ এবং বেশি প্যাসেঞ্জার ক্যারি করে। এগুলো হলো অ্যারাউন্ড 400 to 450 প্যাসেঞ্জার ক্যারি করে। এবং আগের ফ্লাইটটা পুরো ফাঁকা ছিল কলকাতা থেকে যেটা এলো, এই ফ্লাইটটা ফুল প্যাক। কোনো রকম আমি রিশিডিউল করে এই ফ্লাইটটা আমি এনেছি। তো এসে বসে গেছি ফ্লাইটে। একবার দেখুন, একদম লাস্ট সিট, পেছনে এরপর আর কিছু নেই। তো 6 ইঞ্চ অবধি এটা রিক্লাইন করে, এটা বাকি সবকটা রিক্লাইন করে, কিন্তু একদম শেষে সিট এটা। আর একটাও জায়গা নেই উপরে ব্যাগ রাখার, যার জন্য আন্ডার দ্য সিট রাখতে হচ্ছে আমাকে ব্যাগ। এই ব্যাগটা পায়ের তলায়। আমি জানি না কতটা জায়গা পাবো আমি এখানে, তারপর 14 ঘন্টা পা কোথায় রাখতে পারবো। তো আমার কিন্তু কমফোর্টেবল লাগছে না এই সিটটা। আমার আগের ফ্লাইটটা যেটা এসেছিলাম সেটা বেশি কমফোর্টেবল ছিল, বেশি কোজি ছিল। প্লাস এখানে পিলো আছে, যেটা আগের ফ্লাইটটা ছিল পিলো আছে এখানে, প্লাস হলো ব্ল্যাঙ্কেট আছে। তো কিছুক্ষণের মধ্যে ফ্লাইট টেক অফ করবে। এয়ারপোর্টের ভেতরে প্রচুর রেস্ট্রিকশন ভিডিওগ্রাফি নিয়ে এবং ফটোগ্রাফি নিয়েও, মানে আমি যদি ছবিও তুলি বা ভিডিও তুলি যে কোনো রকমভাবে ডিলিট করে দিচ্ছে এবং অনেক রকম সমস্যা আছে, তাই জন্য আমি তুলতে পারিনি। এবং সব ইনফরমেশান আপনাদের পাস করব এই ফ্লাইটের থ্রু দিয়ে। একবার দেখুন বাইরে এয়ারপোর্টটা, এদিকে টার্মিনাল এখন কিছুক্ষণের মধ্যে টেক অফ করবে। এখানে দেখুন এতিহাদে ফ্লাইটগুলো রাখা আছে, এটা বড় ফ্লাইট। আবুধাবি থেকে ফ্লাই করছি নিউ ইয়র্কের জন্য, ওয়ারজোন থেকে বেরোচ্ছি। একবার দেখুন, এখনই টেক অফ করতে চলেছে। হর হর মহাদেব, হর হর মহাদেব বলে এই জার্নি শুরু করা যাক। দেখুন এখানে বালির শহর, দেখুন কি সুন্দর লাগছে দেখতে আবুধাবি, অসাধারণ। তো আমার সাথে আছে একজন প্যাসেঞ্জার। What's your name? Lakshita, Lakshita. You are from? Bangalore. Hi, I'm Lakshita. I'm a resident physician in Chicago, nearby to Chicago, not exactly Chicago, and I'm traveling now. This was an urgently booked ticket because I have to go back, and I'm traveling with Arpan right now. Exactly. Yeah. So I also booked one flight before also, like from Etihad. It got rescheduled and I got this flight because I rescheduled this flight thrice. You have to book another airline, in flight in another airline, Yeah. and it cost a lot. It costed a lot. Tell me something about Very this. expensive. So initially I had booked Qatar Airways, which was supposed to be leaving 2 days ago from Bangalore, but none of the flights are operating from Bangalore to Chicago. And I tried calling them and they did not receive most of the calls, but I had to like kind of make it to one of the consolidators, and one of them picked up and they said that the other partner airlines I have to choose. They can do that, but then all of those were business class, so they could not switch from economy to business, so I had to basically book a new airline, which is Etihad, and that costed about 1 lakh. So more than 1 lakh. More than 1 lakh. Yeah. Because the round trip from India, any part of India to New York, round trip will be around 70 to 1 lakh, because I am saying from any Yeah, part. yeah.
because from remote area also it will be 1 lakh because you have to come to the international airport, then you have to fly. চলো দেখি ডিসপ্লেতে কী কী আছে। গেট স্টার্টেড, এন্টারটেনমেন্ট, ওকে ওকে নাইস। আর কী কী আছে দেখি। ফ্লাইট, এই তো এটা আমি দেখবো। ভিউ ম্যাপ, এবার দেখুন ফুল ডিটেলসে দেখাচ্ছে। রওনা দিয়েছি আমরা এখান থেকে আবুধাবি। ফ্লাইটটা এরমভাবে যাবে, এরমভাবে, আচ্ছা এরমভাবে ঘুরে এখান দিয়ে উঠে সেম আগের বারও গেছে লন্ডনের উপর দিয়ে যাবে, বার্লিনের উপর দিয়ে যাবে, সাইড দিয়ে দেখতে পাবো পুরো ইউরোপ যত নিচ দিয়ে যাবে হালকা হালকা দেখা যায়। প্লাস এখান থেকে তারপর পুরো একদম প্যাসিফিক ওশানের উপর দিয়ে, না অ্যাটলান্টিক ওশানের উপর দিয়ে এইখানে নিউ ইয়র্কে পৌঁছাবে। 2 ঘন্টা ধরে ফ্লাই করছি, ঘুমিয়ে পড়েছিলাম, এখন খাবার দিয়েছে। একবার দেখুন ফ্লাইটটা কোথায় আছে এখন। এখন ফ্লাইটটা আছে হলো নিউ ইয়র্ক, এখন জাস্ট এইটুকু পেরিয়েছে, রেহাদের উপর দিয়ে যাচ্ছে এখানে সাউদি আরবিয়া। তো কী দিয়েছে একবার দেখি। এখানে ননভেজ মিল দিয়েছে, এখানে হুইস্কি উইথ কোক নিয়েছি, এখানে একটা ব্রেড দিয়েছে, এইটা এটা ছোলা ফোলা কিছু হবে, কোনো একটা ফ্রুট আইটেম কিছু, এটা মনে হয় পুডিং টাইপের বা হলো, ওকে রাখি। আর এটা আছে হলো ওকে বিরিয়ানি মনে হয়, বাহ চিকেন, ওকে। আগের ফ্লাইটটা তো ভালো ছিল, এটাও ভালো। এবং আমি বলবো এই ফ্লাইটে একটু স্পেসে প্রবলেম আছে, মানে এখানে স্পেস খুবই কম, না পা রাখা যাচ্ছে না বসা যাচ্ছে। আর এদার বাকিগুলো আমার মনে হয় স্পেসগুলো বেশি আছে। তো এক্স্যাক্টলি এখন কায়রো শহরের উপর আমরা চলে এসেছি, একদম অলমোস্ট পুরো দেখতে পাচ্ছি, আমি দেখতে পাচ্ছি শহরটা। একবার দেখুন এখানে, আর এখানে একদম শহর দেখা যাচ্ছে। এটা একবার দেখুন, এটা পুরো কায়রো শহর, ছোটো ছোটো বাড়ি, এইখানে এটা এসে মিশেছে, জল এখানে এসে মিশেছে, আর এখানে পুরো শহরটা চাক্ষুষ এত উপর থেকে শহর দেখা। এবং আমি পিরামিড খুঁজছি, এবং দেখুন এটা অনেকটা মার্সের মতন লাগছে, মনে হচ্ছে না মার্স দেখতে পাচ্ছি আমি। কিচ্ছু নেই, শুধু বালি, পাহাড় পাহাড় পাহাড়, খাজ খাজ খাজ, বালি, এটাই। বাহ, একদম দেখুন এখান থেকে এটা শহরটা, এর থেকে ভালো করে আর দেখাতে পারবো না, এত সুন্দরভাবে আমি দেখতে পাচ্ছি। ইজিপ্ট। তো এখান থেকে দুটো পিরামিড দেখা যাচ্ছে, আমি জানি না, ওই যে এই যে এখানে দুটো পিরামিড দেখা যাচ্ছে একদম। নেই দেখা। তো 5 ঘন্টা হয়ে গেল ফ্লাইটে আছি বসে, 5 থেকে 6 ঘন্টা, আর বসা যাচ্ছে না। এবার একটু দাঁড়িয়েছি, এক্সারসাইজ করছি। একবার দেখুন, এবার দেখুন চারিদিকে সবাই সিনেমা দেখছে বা ডিসপ্লেতে কিছু না কিছু এন্টারটেনমেন্টের জন্য দেখছে, এবং কেউ ম্যাপ ফলো করছে, কেউ ঘুমাচ্ছে, এবং টাইম লাইন পাল্টাতে থাকছে। একবার দেখুন কন্ডিশন এটা, এবং যদি উইন্ডোর তোলা হয় তাহলে প্রচুর আলো ঢুকছে, এটাই হলো কন্ডিশন এখন। ওকে, তো এখন একবার দেখুন এখানে আর বাকি হলো 7 ঘন্টা 21 মিনিট। আমাকে এখানে খাবার দিয়েছে, এখানে সুইট ডিশ দিয়েছে আর স্যান্ডউইচ দিয়েছে। এই ফ্লাইটটা মাদ্রিদের উপর দিয়ে যাচ্ছে এখন, মাদ্রিদেই গেল। স্পেন আমি দেখতে পেলাম না, কিন্তু নিচে স্পেন দেখা যাচ্ছে, এটাই দেখাবো আমি। দেখুন এগুলো স্পেনের ল্যান্ড, এগুলো সব কটা। এটা বরফ পাহাড়, দেখুন একবার বরফের ঢাকা পুরো। ও হো হো হো, স্পেনের পাহাড়, মাদ্রিদের একদম পাশে, জাস্ট মাদ্রিদ ছাড়ালো। তাহলে দেখুন কোথায় আছে ফ্লাইটটা, এখন খাবার দিচ্ছে এখানে। এটা লাস্ট ফুড, মানে লাস্ট মিল নামার আগে, মানে আর 2 থেকে আড়াই ঘন্টা বাকি, যেরকম বললাম 2 ঘন্টা 15 মিনিট বাকি। তো 1 ঘন্টা খেয়ে তারপর একদম রেস্ট নিয়ে কিছুক্ষণের মধ্যে ল্যান্ড করবে। আমরা পুরো আছি দেখুন অ্যাটলান্টিক ওশানের উপরে, এখান থেকে নিউ ইয়র্ক যাচ্ছে, পুরো অ্যাটলান্টিক ওশানটা ক্রস করছে। তো এখন নিচে কিছুই দেখা যাবে না, পুরো জল জল, এবং সমুদ্র সবচেয়ে শান্ত থাকে এই জায়গাতেই, যত গভীর তত শান্ত। তো এখানে এসে পৌঁছাবে কিছুক্ষণের মধ্যে, চলো খেয়ে নিই। এইবারে আরেকটা মিল আসছে, দেখা যাক এই মিলে কী কী আছে।
আর এখানে দেখুন টাইম জোনগুলো সব আছে। এখানে টাইম জোন আপনাদের যদি ভালো করে দেখাতে চাই, তাহলে আমি যদি নাইট ভিউতে যাই, নাইট ভিউতে গেলে আপনি সুন্দর টাইম দেখবেন। দেখুন এখানে এটাকে নিচে নামায়, হ্যাঁ টাইম জোন দেখুন। এইদিকে রাত, এখন ইন্ডিয়ায় রাত, এদিকে সকাল হচ্ছে। কীরকমভাবে কি সুন্দর ম্যাপটা। এদিকে সকাল এখন। নিউ ইয়র্কে দেখুন বাজে 2:45, লন্ডনে হলো 6:44। এদিকে আস্তে আস্তে রাত হচ্ছে। এখানে দেখুন মিড নাইটের দিকে যাচ্ছে। এখানে 12:15 বাজে দিল্লিতে আস্তে আস্তে এদিকে, এবং এইটা পেরিয়ে গেলে আবার এদিকে সকাল। তো এটাই হলো ব্যাপার। ননভেজ, ওকে, চিকেন, চিকেন। তো ননভেজে এগ আছে এবং চিকেন আছে। সকালে যেটা দিয়েছিল, এখন দেখি কি দিয়েছে এখন। এবং বাইরে বেশ রোদ, এবং সকাল থেকে আমি দেখছি শুধু সকালই কন্টিনিউ হচ্ছে। 4টের সময় ফ্লাইট ধরেছি, তো মর্নিংয়ের পর মর্নিং চলছে, গুড মর্নিংয়ের পর গুড মর্নিং। সকাল থেকে শুধু সকালই দেখছি, এখনও রাত দেখতে পাচ্ছি না। থ্যাংক ইউ চিকেন। দেখুন চলে এসছে আমার মিল। আর বেশ গরম আছে, এবং গরম ফ্লাইটে রাখা এটাও একটা বিশাল বড়, মানে আমি বলবো ফ্লাইটের ফুয়েল পড়ে ফ্লাইটের এফিসিয়েন্সি কমে যায়। তার জন্য ইন্ডিগোর ফ্লাইটগুলোতে গরম করা জিনিস থাকে না, এবং এটা বড় ফ্লাইট, সব কিছু আছে এতে, এবং তেলও বেশি খায় তার জন্য। একবার দেখুন এখানে ব্রেড আছে, এদিকে একটা সাইড ডিশ সুইট কিছু আছে। এইখানে স্যালাড টাইপের, স্যালাড মানে হলো দেখুন ছোলা ফোলা কিছু আছে। এখানে সুন্দর রাইস আর চিকেন কারি। বাহ, খাবার ভালো হয় খুব। চলো টেস্ট করা যাক। জুস, ऑरेंज, ओ मैंगो, मैंगो, मैंगो। आपके यहाँ वेज में क्या है? आई थिंक ये समोसा है, समोसा, पनीर रोल अच्छा और थोड़ा सा राइस और सांभर मिक्स है। अच्छा, कैसा है? Very good actually. It tastes like normal samosa तो at least. I've only tried samosa. Okay. I'm hoping कि पनीर रोल भी अच्छा है. इंडियन वाला फील दे रहा है ये। Indian वाला. अच्छा लग रहा है घर का। Indian chef. who's very अच्छा अच्छा। good. और एहतियात कैसा है? खाना वाना सब कुछ बढ़िया है एहतियात का? Every meal is good of it. एवरी मील इज गुड Yeah, comparatively to other. कंपैरेटिवली। flights. तो मैं चिकन का बोल सकता हूँ, नॉन वेज का बहुत अच्छा है। इट्स वेरी गुड। हर एक खाना बहुत अच्छा है, सर्विस भी बहुत अच्छा है, और वेज का जैसे बोला बहुत अच्छा है। मतलब সব কিছু খুব সুন্দর, এবং এখনও পর্যন্ত এতিয়াদ আমি বলবো খুব সুন্দর, এবং এয়ার ইন্ডিয়াও ভালো, কিন্তু বাকি এয়ারওয়েজে আমি চড়িনি তো বলতে পারবো না, কিন্তু এতিয়াদের রিপিটেডলি আমি বলবো, এবং খুব ভালো সার্ভিস। কারণ হলো আমার ফ্লাইট রিশিডিউল হয়েছিল, বারবার রিশিডিউল করেও এখানে রেপুটেশনের ব্যাপার আছে, তো এরা রেপুটেশন খুব মেনটেন করে। In case of an evacuation, leave all your belongings behind and follow the cabin crew's instructions. Please continue to refrain from smoking. Thank you. তো দীর্ঘ 15 ঘন্টার বিমান যাত্রার পরে এসে পৌঁছে গেলাম নিউ ইয়র্ক শহরে। ওয়েলকাম ইউ টু নিউ ইয়র্ক সিটি, ইউএসএ। সেকেন্ড টাইম এলাম এটা, প্রায় 8 বছর বাদে আবার নিউ ইয়র্কে এসে পৌঁছালাম। তো চলো, ইমিগ্রেশন হবে এখন সামনে। বেশ ঠান্ডা আছে এখানে, এখন 3 ডিগ্রি সেন্টিগ্রেড। বাইরে বেরোতেই আমি ঠান্ডাটা ফিল করতে পারছি, বাইরে আরও ঠান্ডা আছে। তো বেশ বড় এয়ারপোর্ট, জেএফকে এয়ারপোর্ট। একবার দেখুন এখানে সামনেই আমাদের বেল্ট আছে, এখানে ব্যাগ নিতে হবে, তারপর ইমিগ্রেশন আছে। এবং ইমিগ্রেশন যতক্ষণ না হচ্ছে ততক্ষণ আমি কোনো ভিডিও করতে চাইছি না, কারণ অনেক রকম সমস্যা হয়। তারপর যাবতীয় তথ্য আপনাদের হাতে তুলে ধরবো। বেশ ভালো লাগছে। আমি দাঁড়িয়ে আছি সেই শহরে, সেই স্বপ্নের শহরে, যেখানে সবাই আসতে চায়, এত চেষ্টা করে, এবং তারপরেও তারা পৌঁছাতে পারে না, এবং তাদের স্বপ্ন পূরণ করতে আমি চলে এসেছি নিউ ইয়র্ক শহর। আমার ইমিগ্রেশন ডান। ইমিগ্রেশন খুব স্মুথ ছিল, জাস্ট জিজ্ঞেস করলো কেন এসছো, কত এদের জন্য এসছো, পারপাস কি। তো সেগুলো ডান। আমার ট্যুরিজম মানে আমার নিজের ট্রাভেল এজেন্সি আছে, এবং আমি এখন লেজার টাইমে আছি। তো এখানে দেখুন, এখানে হলো ব্যাগেজ সিস্টেম, এখানে ব্যাগেজ আসবে, বেল্ট এখানে, প্লাস হলো এখানে হলো এই ট্রলিগুলো নিতে হবে, কিনতে হবে এই ট্রলিগুলো, মানে হলো রেন্ট নিতে হবে। তো চলো ব্যাগ নিয়ে নিই, ব্যাগ নিয়ে বেরোবো। তো চলে এসেছি বাইরে। একবার দেখুন জেএফকের এক্সিটে, এইদিকে পার্কিং, মেট্রো ধরতে হবে, রাইড ক্যাব দেখুন সব কিছু আছে। এরপরে আমাকে এখন হোস্টেল যেতে হবে, কিন্তু আমার একটা প্রবলেম হয়েছে, এয়ারটেলের নেটওয়ার্ক আসছে না। ইউনাইটেড স্টেটসে কেন নেটওয়ার্ক আসছে না আমি জানি না, ইন্টারন্যাশনাল রোমিং প্যাক কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য আমি স্লো ডাউন হয়ে গেছি, সার্চ করছি বারবার করে। क्या करना है तुमको अभी? मुझे क्या करना है? मुझे फिगर आउट करनी है चीजें। तुम्हारा फ्लाइट लेट कैसे हो गया? वहाँ नहीं जाना है। I think it's because of the weather conditions. ওয়েদার I কন্ডিশন। can only blame that. हाँ. There is no other reason in this world. এখানে বেশ ঠান্ডা আছে, বাইরে বেরোলে বুঝতে পারবে, এবং আমার জ্যাকেট দেখে বুঝতে পারছেন দুদিকে দুটো ব্যাগ। আমি যেখান থেকে এসেছি কলকাতা 35 ডিগ্রি, এখানে প্রায় হলো 3 ডিগ্রি, রাতের দিকে -4।
আমি যাবো ম্যানহ্যাটেনে, এখান থেকে ম্যানহ্যাটেন আমি নিউ ইয়র্ক সিটির ব্যাপারে পুরো বোঝাবো, স্বপ্নের শহর কীরমভাবে ঘুরবো, কী ঘুরবো এবং আমি এখন কোথায় যাব। বাইরে দেখুন সন্ধ্যা হতে চলেছে, হালকা হালকা আলো আছে। তো চলো আগে রোমিং প্যাকটা ফিক্স করি, তারপর কথা হবে। তো বাইরে বেরিয়েছি, বাইরে বেশ হাওয়া দিচ্ছে, টান টান ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা। ও ঠান্ডে বাহার ঠান্ডে। আমার নেটওয়ার্ক প্রবলেমটা আগে ঠিক করতে হবে, তারপর আমি দেখছি কি করা যায়। একবার দেখুন, এগুলো ট্যাক্সি নিউ ইয়র্কের, এগুলো ট্যাক্সি। আর এখানে ট্যাক্সি স্ট্যান্ড এদিকে আছে, আপনাকে ট্যাক্সি নিতে গেলে এখানে ট্যাক্সি এক্সিট আছে, এখানে ট্যাক্সি নিয়ে এখান থেকে যেতে হয় বুক করে এদিক দিয়ে। তো এগুলো এয়ারপোর্টের ভেতরে মেট্রো, মানে ক্যাপসুল ট্রেন বলতে পারেন। এগুলো একটা টার্মিনাল থেকে একটা টার্মিনালে যাওয়ার জন্য। টার্মিনাল 5 যাচ্ছি, লাক্সিতার এই লাগেজগুলো দিয়ে দেবো, বোর্ডিং পাস নেব, তারপর বাইরে যাব। চলো চলো। তো আমাকে বেসিক্যালি এখান থেকে জামাইকা নিতে হবে, এখন না, আগে টার্মিনাল 5-এ যাবো। এদিকে দেখুন পর এখানে আছে। এই ট্রেনটা ঘুরতে থাকে, এই ট্রেনটা বারবার করে একই টার্মিনালের মধ্যে। একবার দেখুন টার্মিনাল 8, টার্মিনাল 7, টার্মিনাল 5, টার্মিনাল 4, 1। This is the Jamaica train, stopping at Airline Terminals 5, 7 and 8, Federal Circle, and Jamaica. Thank you for riding Air Train. তো আপাতত এয়ারটেল রোমিংটা আমার এই ফোনে চলছে না, কেন জানি না। রিয়েলমি নার্জো এই ফোনে আমার চলছে না, এটা আইফোনে চলছে। তো লেটস সি নেক্সট কান্ট্রিগুলো কী হয়, কারণ আমার পরপর প্রচুর কান্ট্রি আছে, সেন্ট্রাল আমেরিকা আছে, সাউথ আমেরিকা আছে। তো লাইক ইটস এ লং ট্যুর, ইটস এ লংগেস্ট ওয়ান, মানে ওয়ার্ল্ড ট্যুর যদি বাংলায় বলি লংগেস্ট ওয়ান। তো তার মধ্যে সবকটা কান্ট্রিতে কী করে এই মোবাইলে চলতে পারে আমাকে দেখতে হবে। শুধু ইউএসএতে হয়তো কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আছে যার জন্য এখানে চলছে না। তো দেখা যাক কী হয়। এখন প্রায় 7:30 থেকে 8টা বাজে, আমাকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে মেট্রো ধরে আমাকে যেতে হবে আমার হোস্টেলের দিকে। এয়ারপোর্টে যখন সিঙ্গাপুরে এয়ারপোর্টে ছিলাম, এরকম ক্যাপসুল ট্রেনগুলো যেগুলো ছিল অনেকটা সেরকম লাগছে। একবার দেখুন, এইখান থেকে দেখা যাচ্ছে পুরো, আর ওই দিকখান থেকেও 2খানা বগি আছে ম্যাক্সিমাম, 2টো বগির বেশি থাকে না এটা, এবং এটা একই লুপে ঘুরছে যেটা বললাম। তো সোজা এখন জামাইকা যাব, দেখা যাক জামাইকা কি কিছু খাই, এই ব্লগটা এন্ড করব, তারপর হোস্টেলে ঢুকবো গিয়ে। তো এসে গেছে জামাইকা স্টেশন, একবার দেখুন। এয়ারপোর্ট থেকে জামাইকা চলে এলাম আমি। এইখানে এগুলো এয়ারপোর্টের স্টেশন, এগুলো আপনি টার্মিনালের থ্রু দিয়ে এই ট্রেনে ঘুরতে পারবেন। এবং জামাইকা এখানে এন্ড হয়ে গেল, এখান থেকে আপনার নর্মাল মেট্রো শুরু হয়ে যাবে। আজকে জাস্ট লাইক ইটস ফার্স্ট ইমপ্রেশন, আমি ফার্স্ট ইমপ্রেশন বলবো না, কারণ আজকে জাস্ট রিচ করেছি আমি, টাইম লাগবে একটু বুঝতে। আমি 7 ইয়ার্স আগে এসেছিলাম, 8 ইয়ার্স। হ্যাঁ বলো, एग्जिट फेयर कौन सा एयर ट्रेन, लिए। यहाँ से निकलने के लिए? मतलब वापस एंट्री के लिए भी लगेगा। আচ্ছা হ্যাঁ, এই তো এখানে আছে 8.75। ওকে আচ্ছা, এয়ারপোর্টের মেট্রো বলে দাম বেশি, তারপরে 3 বা 2 এরকম কিছু সিঙ্গেল রাইড। তো আমি ওটা $8.75 এয়ারপোর্টের মেট্রো। $8.75 মানে ধরে নিন প্রায় 800 টাকা এয়ারপোর্টের মেট্রোর ভাড়া। তো আমাকে যখন ফিরতে হবে ওটাও ধরতে হবে। তো এয়ারপোর্টের মেট্রো একটু দাম বেশি, এয়ার ট্রেন বলে। এখানে দেখুন জে লাইন আছে, আমি জে লাইন ধরবো। এখান থেকে লাক্সিতা চলে গেল, কারণ টার্মিনাল 5 থেকে মেট্রো আছে, আমার ছাড়তে এসেছিলো। তো চলো জে লাইন ধরি, নেক্সট ফ্লাশিং এভিনিউ যাব। চলো নামা যাক। এবার এয়ারপোর্টের সাবওয়ে, মানে এয়ারপোর্ট না, নিউ ইয়র্কের সাবওয়ে এক্সপ্লোর করা যাবে একটু। কারণ হলো আজকে যা ডাইরেক্ট আমি হোস্টেল যাব, সেখান থেকে কালকে আপনাদের পুরো সিটি ট্যুর দেবো। তো এটা দেখুন জামাইকা, এখানটা জায়গার নাম জামাইকা, এটা এই শহরের। আমি নাইট লাইফ দেখাচ্ছি হালকা করে, কারণ এখানে রাতের দিকে সেফ না এই জায়গাগুলো, তাই জন্য আমি নিজের দিকে ঘোরাচ্ছি না ক্যামেরা। ম্যাক্সিমাম লোক এখানে রেগে যায়। তো এটা হলো একবার দেখুন শহরটা। এখানে বড় বড় বিল্ডিং নেই এখানে, সেটা আমি টাইম স্কোয়ারে গেলে বা 50th স্ট্রিট গেলে সেগুলো দেখাতে পারবো। ওকে একবার দেখুন। তো চলো হোস্টেল যাওয়া যাক সাবওয়েতে করে। তো এটা চলে এসছে, একবার দেখুন জে লাইনে, এটা সাবওয়ে। এখান থেকে আমাকে কার্ড তুলতে হবে, পার ডে কার্ডও তুলতে পারি, ডাইরেক্ট কার্ড লাগিয়েও যেতে পারি। তো ডাইরেক্ট কার্ড লাগিয়ে আজকের জন্য আমি যাব। অ্যারাউন্ড $2.75 মতন কাটবে পার রাইড। আমাকে একবার ইনফরমেশান চেক করতে হবে কোনটার কী কাটবে। নো ক্যাশ অ্যাকসেপ্টেড, অনলি কার্ড। দেখুন এখানে আমাকে দেখতে হবে কীভাবে করে। ওকে, বাই সিঙ্গেল রাইড টিকিট, নো কার্ডস অ্যাভেলেবেল। কিছু তো এখানে ডাইরেক্ট কার্ডে হয়ে যাবে আমার। একবার দেখি ডাইরেক্ট কার্ডে হয় কি না। তো একবার দেখুন, এটা হলো মেট্রো, এখানকার মেট্রো স্টেশন।
এখান থেকে আমি যাব ফ্লাশিং অ্যাভিনিউ, যে লাইন এখানে মেট্রো আসবে, এই মেট্রোটা ধরে সোজা বেরিয়ে যাব। এটা $3। আমার অন্য কার্ড অ্যাকসেপ্ট করেছে, অনেক কটা কার্ড আছে। দেখুন আরেকটা মেট্রো আসছে এদিকে, নিউ ইয়র্ক মেট্রো। এটাই যাবো না, আমি এদিকেরটাই যাবো। চলো এরপর দেখুন ট্রেনটা এরকম নর্মাল একদম, এইদিকে ওইদিকে চলে যায় কি বসি। নিউ ইয়র্কের মেট্রো খুব কনফিউজিং মেট্রো, মেট্রোর ম্যাপটা আপনাকে দেখিয়ে দেবো, খুব কনফিউজিং। আমি একটা লাইন থেকে নেমে আরেকটা লাইনে চলে গেছি এবং পুরো গুলিয়ে ফেলেছি আমি লাইনটা। তো আমাকে এখন অনেক কটা লাইন চেঞ্জ করতে হচ্ছে, অনেক রকম সমস্যা হচ্ছে। তো এখন এল লাইনে যেতে হবে, এল 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 কোন দিকে দেখতে হবে, এল অ্যাট দ্য এন্ড, আদার এন্ড। ওকে, আমাকে এল লাইনে যেতে হবে, বুঝতেই পারছি না কিছু কোথায় কি, আমাকে একটু বুঝতে হবে ভালো করে। তো অ্যাট লাস্ট আমার হোস্টেলে এসে পৌঁছেছি, এখানে সামনেই হোস্টেল। তো কালকে আপনাদের হোস্টেল দেখাবো, আমি কিভাবে ঘুরবো, সব কিছু যাবতীয় তথ্য আপনাদের হাতে তুলে ধরবো। প্রচণ্ড ঠান্ডা এখানে, আমাকে অ্যাক্লামেটাইজ হতে টাইম দিন, আমি একটু রেস্ট নিই, কালকে ভালো করে বোঝাবো। ধন্যবাদ, দেখা হয় পরের ব্লগে। আজকে কিভাবে পৌঁছালাম নিউ ইয়র্ক, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। কালকে থেকে শুরু হবে নিউ ইয়র্ক সিটি ট্যুর এবং ওয়ার্ল্ড ট্যুর শুরু হয়ে যাবে।